আজকে কলেজ লাইফের প্রথম দিন কাউকে দেখলাম না। মানুষ বললে ভুল হবে, এ তো পরী। তো এই পরী দিনে দুপুরে এখানে কি করতেছে? এই যে মিস্টার, করুণা করলেন নাকি যে? করুণা শেষ, এবার বাই। ওকে ফ্রেন্ডস। তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজকে কলেজ লাইফের প্রথম দিন, কত কিছুর চিন্তাই না আছে মাথায়, ভাবতে খারাপ লাগছে না। এই তো এসে পড়েছি। মামা, ভাড়া কত? রিক্সাওয়ালা মামাকে ভাড়াটা বুঝে দিয়ে চলে আসব। ঠিক তখনই মনে হলো কাউকে দেখলাম না। মানুষ বললে ভুল হবে, এ তো পরী। তো এই পরী দিনে দুপুরে এখানে কি করতেছে? চিন্তিত মনে হচ্ছে। মনে হয় পরীটাকে যাই দেখি, কোনো উপকারে আসে কিনা। এই যে ম্যাডাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? জি না, আপনি আসতে পারেন। ওকে, চলে আসবো। ঠিক তখনই কে যেন ডাকলো। ঘুরে দেখি আর কেউ না, পরীটাই ডাকতেছে। সরি, আসলে কি মাথাটা গরম ছিল তাই খারাপ ব্যবহার করে ফেলেছি। ওকে, আচ্ছা, মাথা গরম কেন আপনার? আসলে কি, আমি মনের ভুলে টাকাটা বাসায় রেখে এসেছি। এখন তো রিক্সাওয়ালা মামার ভাড়াটা। ওকে, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। আমি যদি রিক্সাওয়ালা হতাম তাহলে তো এমন পরীর কাছে ভাড়াই নিতাম না, ভাড়া দিয়ে চলে আসবো। ঠিক তখনই পরীটা আবার ডাকলো। এই যে মিস্টার, করুণা করলেন নাকি যে? করুণা শেষ, এবার বাই। আরে না। তাহলে আমাদের তো পরিচয়ই হলো না। আমি রুশু। আজ এই কলেজ লাইফের প্রথম দিন। তুমিও কি নতুন এই কলেজে? হুম, আমি এমন। আমিও আপনার মতো নতুন লাইফে পা রাখছি। ও, ওকে ফ্রেন্ডস। হুম, ফ্রেন্ডস। এবার তাহলে ভিতরে যাওয়া যাক। হুম। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? কেন মানে, গার্লফ্রেন্ড আছে নাকি? না, তুমি প্রথম মেয়ে যার সাথে আমি কথা বলতেছি। তাই নাকি? তাহলে দাও। 017। আর যেহেতু আমরা ফ্রেন্ড, তো নো আপনি, জাস্ট তুমি বা তুই। আমার কাছে তুই করে বলতে ভালো লাগে না, শুধু তুমি। ওকে। ওকে। হ্যাঁ, ভালোই কাটলো প্রথম দিন। রাতে শুয়ে আছি, একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করবো না ভেবেও কল করলাম। হ্যালো। হ্যালো, কে? আরে আমি রুশু, ভুলে গেছো? না, নাম্বার সেভ করা ছিল না তো তাই। ও। হুম। এভাবে কতটা রাত কথা বলে কাটিয়েছি জানি না। ইদানিং রুশু অনেক কেয়ার করে আমাকে, আর আমিও ওর মায়ায় পড়ে গেছি। অনেকটা ভালোবেসে ফেলেছি ওকে। ও হয়তো ভালোবাসে আমাকে, কারণ সেদিন আমার ক্লাসমেট ফারিয়ার সাথে একটু হেসে কথা বলেছিলাম। তাতে তো সে রেগে গরম সিঙ্গার হয়ে গেছিল। তার মধ্যে আবার ঝালও ছিল খুব। ফারিয়ার সাথে এত কি ছাগলের মতো হেসে হেসে কথা বললে? কই কিছু না তো। কেন, মেয়ে একটাই হচ্ছে না, আরো লাগবে? শোন, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখেছি তাহলে শালা এমন জায়গায় মারবো না, তোর আম্মুকেও দেখতে পারবি না। এই না, দুষ্টু, এসব কাজ করতে নেই, বোকা মেয়ে। আমি এরপর কোনো মেয়ের সাথেই কথা বলবো না। মানে, আমিও তো মেয়ে তার মানে? তুই। আরে না, তুমি বাদে। হুম। এভাবেই আরো কাছাকাছি চলে আসি দুজন। এখন ইচ্ছা করলেও কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। একবার তো প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। 2 দিন তো কোথায় ছিলাম আমি জানি না। যখন একটু সুস্থ হলাম তখন তো আমি পুরো অবাক। এ কে আমার সামনে? আরে তুমি? কেন, অন্য কারো থাকার কথা ছিল নাকি? আরে না। তুই যখন খুব অসুস্থ ছিলি তখন সারাদিন পরিণামের একটা নাম্বার থেকে কল আসতো, আর তখন জানতে পারলাম তোর বেস্ট ফ্রেন্ডের কল ছিল ওটা, আর বাসার ঠিকানাও দেয় ওকে, আর কাল থেকে তোর সেবা করতে আসতেছে ও। ও, তাহলে এত দূর। যাক, জ্বরটা হয়েও ভালো হলো। খুব যত্ন নিয়েছিল আমার ও। তারপর থেকে প্রায় আসতো আমাদের বাসায়। আর 2 দিন যেতে না যেতেই আম্মু ওকে নিয়ে আসতে বলতো বাসায়। একদিন সকালে আম্মু জানালো যে আমাকে নাকি তার কোন ফ্রেন্ডের মেয়ের বিয়েতে যেতে হবে, তাও আবার একা, আম্মুকে ছেড়ে 2 দিন আগে। আর আম্মু যাবে পরে। একদিকে রুশুকে ছাড়া তো আমি থাকতেই পারবো না। আম্মুকে বলে দিলাম যে আমি একা যেতে পারবো না, একা ভালো লাগে না। একা কোথায়, রুশু যাচ্ছে তোর সাথে, আমি কল দিয়ে আসতে বলেছি। ওই তো
চলে এসেছে। ইস, মিস করলাম। এখন একটা আমানত শাহ লুঙ্গি পরা থাকলে কি ড্যান্সটাই না মারতাম। বিকেলে আমি আর রুশু দুজনেই রওনা দিলাম আম্মুর ফ্রেন্ডের বাড়ির উদ্দেশ্যে। পথে কেউই কথা বললাম না কারোর সাথে, হয়তো আনন্দে। কিন্তু কিছুক্ষণ পর ও হঠাৎ বলে উঠল, আচ্ছা, তুই তো সেই আনন্দে একা একা যাচ্ছিলি, আমার কথা কি একটু মনে পড়েনি? আরে তা না বাবু, আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আম্মুকে বলতে পারছিলাম না। হয়েছে, বুঝছি তোর কত কষ্ট হচ্ছিল, স্বার্থপর কোথাকার। না গো, আমি তোমায় অনেক ভালোবাসি। কি বললি তুই? হ্যাঁ, সত্যি বলছি, অনেক ভালোবাসি তোকে। কিন্তু আমি বাসি না। মানে? হ্যাঁ, বাসি না তো তুই তো একটা হ্যাবলাকান্ত। এই মামা, রিক্সা থামান, আমি নামবো। আরে কই যাচ্ছ? আমি যাব না বিয়ে বাড়ি। আরে তুই না গেলে তো আমার শাশুড়ি আম্মা আমাকে বকা দিবে। তোর শাশুড়ি তোকে বকা দিল তাতে আমার কি? আচ্ছা, ওয়েট ওয়েট, তোর শাশুড়িটা কে শুনি? তোকে কি এমনি এমনি হ্যাবলাকান্ত বললাম? আরে হাদারাম, তোর মা আমার শাশুড়ি। সত্যি বলছিস? তাহলে যে বললি ভালোবাসিস না। ধুর বাল, ফান করছি। তোকে অনেক অনেক ভালোবাসি, আমার বাবুটা, লাভ ইউ। লাভ ইউ টু পাগলি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, মা কি জানে? আমি তো মাকে আগেই বলেছি আমি তোর বউ হতে চাই। মাও রাজি। বিয়েটা খেয়ে আসি, তারপর খেলা হবে। কি খেলা গো? হাডুডু। কোথায় খেলবা? খাটের নিচে, হা হা হা। আরে তুই তো সেই লুচ্চা। দাঁড়া, দেখাচ্ছি কে লুচ্ছা। আমি ওকে জড়িয়ে ধরলাম। একদম আমার কাছে আসবি না বলে দিলাম। কে শোনে কার কথা? মাথা ধরে দিলাম এক ডিপ কিস। কুত্তা, হারামি, শয়তান, বান্দর। হা হা হা। দেখলি লুচ্ছামি কারে কয়? তোকে আমি রিক্সা থেকে ফেলে দেব। আরে বাবু, এমন করে না, আসো কাছে আসো। আবার ওকে জড়িয়ে ধরলাম। এই গল্পটা অনেক ছোট হয়ে গেল, তাই না? আচ্ছা, ওকে, আরেকটি বোনাস গল্প দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। ভার্সিটি থেকে এসে নিজ রুমে ঢুকেই অবাক হয়ে যাই। এ কি, আমার রুমটা এত সুন্দর করে সাজালো কে? মা তো এমনিতেই অসুস্থ। মা, রুমটা কি তুমি সাজিয়েছো? না বাবা, আমি না। তবে কে? অর্থের দিকে তাকিয়ে বললাম, হঠাৎ করে এমন করার কারণ? তোমার রুমে এসে দেখি পুরো রুমটা এলোমেলো, তাই করে দিলাম। আর যেন এলোমেলো না হয়, কেমন? আকাশ হতে পড়লাম। অর্থি আমার বাল্যকালের বন্ধু, সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি। যদিও অর্থি আমার 3 ব্যাচ ছোট, তবুও বাল্যকালের ফ্রেন্ড হওয়ায় আমাদের সম্পর্কটা তুই করে। কিন্তু আজ হঠাৎ অর্থি তুমি করে বলায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তেমন কিছু না বলে সোজা নিজ রুমে চলে গেলাম। বিকালে ছাদে বসে গিটার বাজাই, পুরাতন অভ্যাস। অর্থিও প্রতিদিন ছাদে আসে, তবে আজ এসে আমার পাশে বসে পড়ল। এবার সুযোগ পেলাম, তাই বললাম, তোর সমস্যা কি? কিসের সমস্যা? হঠাৎ তুমি তুমি করছিস কেন? অর্থি মুচকি এসে বলল, আমার ইচ্ছে তাই, তোমার সমস্যা কি? এমন হলে আমার সাথে আর কথা বলবি না। উঠে চলে আসলাম। সন্ধ্যার আগেই ঘরে চলে আসায় মা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি আসলি কেন? আমি মায়ের সাথে খুব ফিরি, তাই বললাম। আর বলিও না তো, আজ সকাল থেকে অর্থি শুধু তুমি তুমি করছে। এখন ছাদে বসেও তুমি তুমি করছিল, তাই চলে আসলাম। মা মুচকি হেসে বলল, আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। মায়ের হাসিটায় রহস্য ছিল, তবুও কিছু জিজ্ঞেস না করে চলে এলাম। বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে, একটি মেয়েও আছে আমার বয়সী। মেয়েটাও ছাদে আসে, ছাদে এসেই পরিচয় হয়। মেয়েটার গিটার শব্দ খুব ভালো লাগে। পাশের চেয়ার নিয়ে বসে গিটার শুনছে। তখনই অর্থি চলে এলো, এসে আমার পাশে বসলো। কিছুক্ষণ গিটার বাজানোর পর অর্থি বলল, ও, বলতে ভুলে গেছি, তোমাকে মা ডাকছে। আবার তুমি? রাগ করে উঠে চলে এসেছি। তবে হ্যাঁ, আসার সময় নতুন মেয়েটিকে বাই বলে এসেছি। ঘরে এসে মাকে বললাম, হ্যাঁ মা, বলো কেন ডাকছো? মা আমার দিকে তাকিয়ে বলল, কই, আমি তো ডাকিনি। মেজাজ পুরাই গরম হয়ে গেল। পিছনে ফিরেই দেখে অর্থি। রাগ নিয়ে বললাম, এই তুই মিথ্যা বললি কেন? অর্থি দ্বিগুণ রেগে বলল, মায়ের সামনে কথাটি বলায় অর্থিকে কিছুই বলতে পারলাম না। সোজা রুমে এসে ভাবতে লাগলাম, হঠাৎ অর্থি এমন করছে কেন?
যাক, পরে ভাববো এসব নিয়ে। আর ভাবনা আসতেছে না মাথায়। ভার্সিটিতে আজ শেষ দিন, তাই সবাই মিলে পার্টি করছি। বিশেষ করে আমরা যারা এখনো সিঙ্গেল থেকে গেছি তারা। আমাদের মাঝে একটি মেয়েও আছে, নাম পল্লবী, আমার খুব ঘনিষ্ঠ। দুবার প্রপোজও করেছিলাম, তবে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু বন্ধুত্ব ভাঙেনি। যখন ওর আরো ঘনিষ্ঠ হলাম তখন বুঝলাম ওর মতো বন্ধু হয় না। তাই ওকে নিয়ে ভালোবাসার স্বপ্নগুলো হাওয়া হয়ে গেল। পার্টি শেষে ভার্সিটি যাওয়ার সময় সবাই আবেগপ্রবণ হয়ে উঠলাম, একে অপরকে জড়িয়ে ধরলাম। তারপর বাসায় চলে এলাম। খুব টায়ার্ড লাগছে তাই ঘুম দিলাম। বিকেলে ছাদেও যাইনি। কিছুক্ষণ পর একজনের অনুপস্থিতি টের পেলাম, অর্থির। আজকে ওকে একবারও দেখিনি, তাই মাকে জিজ্ঞেস করলাম, মা, অর্থি আজ আসলো না কেন? মা বলল, তাতে তোর কি? ও না আসলে তোর জন্য ভালো, তোকে কেউ জ্বালাবে না। মায়ের এমন কিছু উত্তরে কিছুটা বিস্মিত হলাম। ওকে খুব মিস করছি। আসলে দুষ্টুমি করা মানুষগুলো হয়তো হঠাৎ দুষ্টুমি বন্ধ করে দিলে এক ধরনের শূন্যতা অনুভব হয়। পরে অর্থির বাসায় গেলাম, কিন্তু ও রুম আটকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর ফিরে চলে আসলাম। রাতে খাবার সময় মা বলল, তুই কি ভার্সিটির কোনো মেয়েকে ভালোবাসিস? আমি বিস্মিত হয়ে বললাম, আরে না, কি যে বলো। তাহলে ভার্সিটির গেটের সামনে যে মেয়েটাকে জড়িয়ে ধরলি ওটা কে? এবার তো টাসকে খেলাম। আমি বললাম, ও জাস্ট গুড ফ্রেন্ড। কিন্তু তোমরা জানলে কিভাবে? অর্থি দেখছে। মনে মনে বললাম, পাজি মেয়ে কোথাকার। দেখ, আমরা অর্থির সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই কথা তুই বাদে সবাই জানে। তুই কি রাজি? আমি কিছু বলার আগেই আব্বু বলল, ও রাজি নারাজি দিয়ে কি হবে, আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। তারপর আর তেমন কথা হয়নি। ঘুমাতে যে অর্থের কথা ভাবতে লাগলাম। এতদিন ওর আচরণ পরিবর্তনের কারণটা আজ বুঝতে পারলাম। ভার্সিটিতে এভাবে দেখে হয়তো সন্দেহ করেছে। সকালে উঠে সব ঠিক করতে হবে। সকালে উঠে ওর বাসায় গেলাম। আন্টির কাছ থেকে জানলাম অর্তি ছাদে আছে। ছাদে গেলাম, গিয়ে দেখলাম বাতাসে ওর চুলগুলো উঠছে। এতদিন এই সৌন্দর্য খেয়ালই করিনি। কথায় আছে না, হীরা পাশে থাকলে মানুষ বুঝতে পারে না। আমিও তেমন এতদিন এই পরিটাকে লক্ষ্যই করিনি। আমার উপস্থিতি টের পেয়ে অর্থি বলল, এখানে এসেছিস কেন? আসলে তোর মুখ থেকে তুই শব্দটাই বেশি মানায়। কিন্তু বিয়ের পরও কি তুই তুই করেই বলবি? বই গেল তোকে বিয়ে করতে। আরে বাবা, ভার্সিটিতে যা দেখেছিস সেটা ভুল। ও আমার জাস্ট ফ্রেন্ড। যেভাবে জড়িয়ে ধরেছিস তাতে তো মনে হয় তোর বউ। মেয়েরা আসলেই বেশি বুঝে। সত্য বললেই গায়ে লাগে। আচ্ছা ঠিক আছে, সরি। আর কখনোই কাউকে জড়িয়ে ধরবো না। আমাকেও না। আমি তখনই ওকে জড়িয়ে ধরে বললাম, তোকে ছাড়া আর কাউকে না। আমাদের বাবুনিকেও না। আরে বাহ, এত দ্রুত এত সব প্ল্যানিং করে রেখেছিস। এই চুপ। আর আজ থেকে তুই করে বলবে না, তুমি করে বলবে। জি হুকুম, সন্দেহের রাজকুমারী। অর্থি দুটো কিল মেরে আমার বুকে পড়ে রইল। এই প্রথম ওর প্রতি মায়া ভালোবাসা জন্মালো। তাই আমিও জড়িয়ে ধরে একটা কিস করে দিলাম। দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে হয়েছে। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসরাতে ঢুকেই কথাগুলো বলে বিজয় বারান্দায় চলে গেল। আফরিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা মোটেও আশা করেনি আফরিনা। রাগে ফুলে উঠেছে আফরিনা। বিজয়কে ধরে ইচ্ছে মতো পিটাতে মন চাচ্ছে আফরিনার। বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনে বুলডোজার চালানি কেন? কিছুদিন পর এক রেস্টুরেন্টে। বলিস কি, তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? কথা বলো তো দূরে থাক, একবার ভালো করে তাকাইনি পর্যন্ত। অর্পি হাসতে লাগলো। তা দেখে আরফিনের গা চলে উঠল, গলা টিপে ধরল। সরি সরি সরি। হাসি বন্ধ কর। ওকে। এখন কি করব? আইডিয়া থাকলে বল। উকিলের সাথে দেখা কর। তোর সাহস তো কম না, তুই আমার সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছিস? আরে ছাড়, ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট আর তুই ফান করছিস? সরি বাবা, তোর কিসের আইডিয়া লাগবে? ওকে হাতের মুঠোয় আনবো কিভাবে সেই আইডিয়া। হায় রে কপাল, সবাই ছেলে পটায় আর তুই হাজবেন্ড পটাবি? দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। তা ঠিক। শোন, একটাই উপায় আছে। বল। তারপর অর্পি কিছু টেকটিক দিল। বিজয় সবার সামনে আফরিনার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলে অচেনা মানুষের মতো আচরণ করে। আফরিনার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে।
প্রতিদিন সকালে বিজয়ের ঘুম ভাঙার সাথে সাথেই আফরিনা চা নিয়ে হাজির হয়। চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতো বিজয় কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আফরিনা কাশিতে বিজয় সে দৃষ্টি ভাঙিয়ে দেয়। একদিন আফরিনা ইচ্ছে করেই বিজয়ের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছে। বিজয় শার্ট পরেছে। আফরিনা আয়নার সামনে বসে সাজতেছে। বিজয় বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করলো শার্টের একটা বোতাম নেই। বিজয় সুই সুতা খুঁজতে লাগলো। কিছু লাগবে? সুই সুতা। কেন? আরফিনা সুই সুতা বের করে শার্ট পরা অবস্থাতেই বোতাম লাগাতে লাগলো। শার্টটা খুলে দিলে ভালো হয় না? আপনার লেট হয়ে যাবে। একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। বিজয় চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফিনা বোতাম লাগিয়ে দিল। বিজয় আরফিনাকে এই প্রথম এত কাছ থেকে দেখল। আরফিনা বিজয়ের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান। যা দেখে বিজয় খুবই খুশি। মেয়েটা একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর বিজয়ের বাবা আরফিনা ও বিজয়কে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আরফিনা ইচ্ছে করেই বিজয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বিজয় হোটেলে এসে 2টো রুম নিল। আরফিনা তো রেগে মেগেই আগুন, মুডটাই অফ হয়ে গেল। আরফিনা রুমে যে ঘুমিয়ে পড়ল। বিকেলে বিজয় এলো। কি চাই? আপনি কি রাগ করেছেন? কই না তো। বিজয় বুঝলো যে আরফিনা রেগে রয়েছে। ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। যান না, ধরে রেখেছে কে? একা যেতে ভালো লাগছে না। রাস্তা থেকে কুকুর ধরে সাথে নিয়ে যান। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আপনি বাড়াবাড়ি দেখছেন কি? বিজয় চলে এলো। হোস্টেলে সিনক্রেট করা উচিত নয়। বিজয় সমুদ্রের পাড়ে চলে এলো। এ কি, আরফিনা এখানে? আপনি এখানে? আপনি আসতে পারলে আমি পারবো না কেন? বাপরে, কি ঝগড়াটে মেয়ে। কি বললেন? কিছু না। চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। ছ্যাঁকা খেয়েছেন কয়টা? জি। ছ্যাঁকা কয়টা খেয়েছেন? আমি প্রেমই করি না। নারী বিদ্বেষী নাকি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন, নয়তো নারী বিদ্বেষী। বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন। যা সত্য তাই বললাম। আর শোনেন, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে। বিজয় একটা অট্র হাসি দিল, যা দেখে আরফিনার রাগ চরম সীমায় পৌঁছালো। বিজয়ের পেটে একটা ঘুষি মেরে ছুড়ে এলো। বিজয় এমনটা আশা করেনি। যদিও ব্যথা পেয়েছে, কিন্তু আরফিনাকে বুঝতে দেয়নি। সত্য হলেও পুরুষ তো। কিছুদিন পর তারা কক্সবাজার থেকে ফিরে এলো। পুলিশ কি একটুও পরিবর্তন হয়নি? আরে না, আমার তো মনে হয় বড় ধরনের ছ্যাঁকা খেয়েছে। আমার তা মনে হয় না, কারণ ও চেহারায় কষ্টের কোনো ছাপ দেখি না, বরং আমাকে কষ্ট দেয় আনন্দ দেখি। অর্পি অট্র হাসি দিল। আফরিনা গলা টিপে ধরল। সরি সরি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা কাজে লাগাবো। আমার মনে হয় না ও আর পড়বে। যে ছেলে সৌন্দর্য দেখে পটে না, সে আর কিসে পড়বে? ইমোশনস। মানে? পরে বলবো, এখন যাই। টিপসটা আমাকেও দিস। কে জানে আমার বিয়ের পরেও কাজে লাগতে পারে। কাজ হলে বলবো। আফরিনা বিজয়ের প্রতি আরো কেয়ার হলো। বিজয়ের কোন জিনিস কোথায় থাকে তা বিজয় না জানলেও আফরিনা জানা থাকে। এক রাতে কান্নার গুনগুন শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। বিজয় বুঝলো যে আফরিনা কান্না করতেছে। বিজয়ের মনে একটু খারাপ লাগলো। পরের দিন অফিসে বসে বিজয় আফরিনার কথা ভাবতে লাগলো। মেয়েটার প্রতি বেশি অন্যায় করা হচ্ছে। এখন পর্যন্ত ভালো করে কথাও বলিনি, তবুও মেয়েটা নিজের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে। একটিবারও অভিযোগ করেনি। আমার কি উচিত না মেয়েটির হাত ধরা? ও যেমন ভালোবাসে, তার প্রতিদিনে অল্প একটু ভালোবাসা দেয়া। বিজয়ের মনের মধ্যে অনুশোচনাবোধ কাজ করতে লাগলো। নানান জল্পনা কল্পনার পর বিজয় সিদ্ধান্ত নিল, আজ থেকে সেও আফরিনার মতো চলবে। আফরিনা কাছে আসলে সেও কাছে যাবে। সেই রাতেও একই কাহিনী হলো। আফরিনার গুনগুন কান্নার শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। আজকে বিজয়ের বুকটাও কষ্ট ফেটে যাচ্ছে। মেয়েটা তার কষ্ট সহ্য করতে না পেরে রাতের পর রাত কেঁদে কেঁদে পার করছে। না, এভাবে একটা মেয়েকে কাঁদানো কোনো অধিকার আমার নেই। আজ একটা নতুন সকালের সাথে নতুন জীবন শুরু করব। সকালে আফরিনা। আফরিনা দৌড়ে এলো, কারণ এই প্রথম বিজয় তাকে ডেকেছে। জি জি। চা হবে?
এক্ষুনি আসছি। আফরিনা চা বানিয়ে নিয়ে এলো। 1 কাপ কেন? আমাকে দিবে না? এটা আপনার জন্যই। তাহলে তুমি? আমি তো যাও কাপ নিয়ে আসো, এই 1 কাপ চা ভাগ করে খাবো। আফরিনা তো এসব সুযোগেরই অপেক্ষাতেই আছে। দৌড়ে যে কাপ নিয়ে এলো, তারপর একসাথে চা খেলো। বিজয় অফিসের জন্য রেডি হচ্ছে, আফরিনা সাজুগুজু করতেছে। চুলগুলো খুলে দাও, দেখতে ভালো লাগে। আফরিনা অবাক হয়ে বিজয়ের দিকে তাকালো। সত্যি? খুলে দাও। আফরিনা চুল খুলে দিল। অফিসে যাওয়ার আগে বিজয় আফরিনাকে বলল, আজ তাড়াতাড়ি আসবো, বিকেলে ঘুরতে যাব, রেডি হয়ে থেকো। জি। বিজয় হাসি মুখে চলে গেল। আফরিনা সাজতে শুরু করলো। কোন শাড়ি পরবে তা ঠিক করতেই পারছে না। নতুন সকালের সাথে আফরিনার জীবনে নতুন অধ্যায়ের শুরু হলো। ভালো মানুষগুলো যখন অন্যের উপর অন্যায় করে, তখন চোখের পানি তাদের মনের মধ্যে অনুশোচনাবোধ জাগিয়ে তোলে। আমাকে বলছেন? জি। আপনার নাম রানা না? জি। আপনি কিভাবে জানেন? আমি তো আপনাকে দেখেই চিনেছি। আমি নিশি। সুইট নেম, কিন্তু আপনারে আমি চিনি না। ফাজলামি করেন? আরে আমি আদ্রিতা নিশি। বাহ, এটা আরো সুইট নেম, কিন্তু এই নামে কাউকে আমি চিনি না। দেখেন, ফাজলামি করবেন না। আমি কিন্তু এখন চলে যাব। খাবার অর্ডার দিয়েছেন কিছু? দিয়েছি। এবার বলেন, আপনি মোহাম্মদ ফেরদৌস রানা না? জি, আপনি ঠিক ধরেছেন। তাহলে এতক্ষণ ফাজলামি করতেছিলেন কেন? আপনার নিজের ওপর কত কনফিডেন্স আছে দেখলাম। দেখা হয়ে গেছে? জি। এবার চলেন। কই যাব? পালাবো আর কি। কি করবেন? পালাবো। কি? পালাবো। বাসায় জানে? পাগল নাকি? বাসায় জানবে কিভাবে? বাসা থেকে তো আমি ওই খ্যাত লোকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। কোন খ্যাত লোক? ওই যে আপনাকে ফেসবুকে বললাম না, সাব্বির নাকি কি যেন নাম। সাব্বির সাহেবের সমস্যা কি? ভোটকা নাকি মাথায় টাক? আরে না, আমি তো ওনারে দেখিই নাই। নাম শুনলেই তো খ্যাত খ্যাত লাগে। আবু জোর করে ওই বেটার নাম্বার ফোনে সেভ করে দিছে। নজরুল সাহেবের নিকনেম ছিল দুঃখু মিয়া। শুনতে পুরাই খামার খামার লাগে। তারপরেও স্মার্ট জেনারেশনে পোলাপান ওনার গান রে র্যাপ করে শুনি। এক্সকিউজ মি, কাকে রেপ করে? কাকে রেপ করবে? আপনি যে মাত্র বললেন। আরে আমি র্যাপ গানের কথা বলছি। রেপ গান চেনেন না? ধরেন কেউ যদি আপনার পিঠে পিস্তল ঠেকিয়ে বলে, হারামজাদা গান গা, গান বন্ধ হইলেই তুই খতম, তখন আপনি যে গান গাইবেন সেটা হলো রেপ। যেমন, তোরা সযধ্বনি কর তনে তন কাল বৈশাখী ঝড়, তোরা সযধ্বনি কর। এটা র্যাপ গান? হ্যাঁ, এর মাঝে পিস্তল গোতা খেয়ে ইয়ো ইয়ো করলেই র্যাপ হয়ে যাবে। ফেসবুকে আপনাকে দেখে বোঝা যায় না আপনি এত কথা বলেন। আপনি আমাকে ফেসবুকে কোন গলিতে দেখেছেন? আরে প্রো পিক দিছেন না, পেছনের দিকে হলে কি হইছে? আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি। বাহ, আপনার বুদ্ধি তো চরম। একেবারে সেই লেভেলের। পিছনের দিকে ছবি দেখে সামনে দিয়ে চিনে ফেলেছেন। চলেন, যাবেন না? খেয়ে যাই। আচ্ছা, আমি বললাম আর আপনি চলে আসলেন। আমার ঠিক বিলিভ হচ্ছে না। আপনার নখ কাটা আছে? জি, কেন? নখ কাটা থাকলে একটা চিমটি দিয়ে দেখতেন, তাহলে বিলিভ হতো। নখ বড় থাকলে দেওয়ার দরকার নেই। সেটার দরকার নাই। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার কয়দিন কথা হয়েছে? এই তো গত সপ্তাহে আপনাকে নক দিলাম। আসলে গতকালকে রাত্রে আব্বুর সাথে ঝগড়া করেই আপনাকে মেসেজ দিয়ে বলেছিলাম এখানে দেখা করার জন্য। আমি ভাবছি আপনি আসবেন না, তারপরেও রিস্ক নিলাম। আমি এখন পর্যন্ত যতগুলো নিশি নামের মেয়েকে চিনি, তাদের সবারই মাথার তার 2-4টা ছিঁড়া। তাই নাকি? কয়জন নিশিকে চিনেন আপনি? আপনি সহ একজন। আমার কিন্তু সত্যিই মাথার তার ছিঁড়া। উল্টাপাল্টা কিছু বললে কামড়িয়ে দিব। আগে কাউকে কামড়াইছেন? অনেকজনকে। তাদের জলাতঙ্ক রোগ হয়েছে? না। তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাকে ফেসবুকে দেখেছেন, তারপরেও চিনেন নাই কেন? আপনাদের মেকআপ বহুত একটা কাজের জিনিস।
এটার কারণে মেয়েদেরকে একদিন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মতো লাগে, তো আরেকদিন আমেরিকার রানী মিশেল ওবামার মতো। আমাকে আজকে কেমন লাগছে? থাপ্পড় প্রুফ মেকআপ চেনেন? না তো। এই মেকআপ করলে আপনার কেউ থাপ্পড় দিলেও গালি লাগাবে না, সব আটা ময়দার ওপর দিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। আমি কিন্তু এত মেকআপ করি না, আমি এমনিতেই অনেক সুন্দর। পারলে গালে হাত দিয়ে দেখেন। গালে হাত দিলে সাব্বির সাহেব যদি রাগ করে? সাব্বির রাগ করবে কেন? যদি করে? করলে করবে। খাবার এসে গেছে, আপনি এখন খেয়ে বিদায় হন। কালকে ঠিক সন্ধ্যা 7টায় এখানে থাকবেন, পালানোর জন্য রেডি হয়ে। ঠিক আছে? ঠিক আছে। আপনার নাম্বারটা দেন তো। নাম্বার দিয়ে কি করবেন? আরে পালানোর প্ল্যানিং করতে হবে না ফোনে, বেকুব কোথাকার। একটা মেয়ে একটা ছেলের নাম্বার চাইবে, এটা ঠিক মেলে না। তাহলে আপনি আমার নাম্বার নেন, 01941। নিয়েছি। এবার ফোন দেন। কেন? যাতে আপনার নাম্বারটা আমি পাই। চেয়ে নিতে তো খারাপ লাগে। বাহ, কি বুদ্ধি আপনার। দেখেছেন ওই বেটা কত হারামি, আমাকে কল দিচ্ছে। কোন বেটা? ওই যে সাব্বিররা। আব্বু আমার নাম্বারটা দিয়ে দিছে মনে হয়। আহালে, আপনি কল দিচ্ছেন না কেন? দিচ্ছি তো। কই দিচ্ছেন? আমি দেখতেছি সাব্বির কল দিচ্ছে। ঠিক দেখেছেন, সাব্বিরই কল দিচ্ছে। সাব্বির? ও মাই গড, ও মাই গড। আচ্ছা আপনি সাব্বির না তো? আমারও তো তাই মনে হচ্ছে। তো 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 তাহলে ব্যাপারটা কি হলো? আপনি সাব্বির, আপনি রানা? জি, আসলে হয়েছে কি, ওয়েট, আমি গেস করতে পেরেছি। আপনি প্রথমে নীল আহমেদ রানা নাম দিয়ে ফেসবুকে আমার সাথে কথা বলেছেন, দেন আপনি আব্বুর কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছেন। এম আই রাইট? হাফ চামচ ভুল হয়েছে। বিয়ের প্রপোজাল আমি পাঠাই নাই। আম্মু আমার আইডিতে আপনার ছবি দেখে পছন্দ করেছে, তারপর আপনার আব্বার কাছে প্রপোজাল পাঠাইছে। ইউ মিন আপনার আম্মু আপনার আইডিও চালায়? আই মিন আমাদের আম্মু আমাকেও চালায়। আমাদের আম্মু মানে? আপনার আমার ইকুয়াল আমাদের। আমার আম্মু কেন হতে যাবে? কারণ বিয়েটা হচ্ছে। আপনি কিভাবে জানলেন? আমার আম্মুকে আপনি চিনেন না? উনি আপনাকে পছন্দ করেছেন মানে আপনাকে বিয়ে করতেই হবে। আমি কিন্তু রান্না পারি না। আমার অনেক দিনের শখ, একজন রান্না না পারা মেয়েকে বিয়ে করব। কেন? বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, ভাবতেই আনন্দ লাগতেছে। সো সুইট, আমি রাজি। আমিও। বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, বাহ কি মজা। সারাদিন শেষ না হওয়া প্রচণ্ড ব্যস্ততা আর হাড় ভাঙা খাটুনি, তদুপরি রাতে বাড়িতে আসার সময় জ্যাম নামক বিভ্রট যন্ত্রণা তো আছেই। এগুলো অতিক্রম করে দিন অতিবাহিত করছে ইমু। মাঝে মাঝে কাজগুলোর প্রতি একটু ঘৃণা জমে যায়। ইচ্ছে হয় যদি বাড়িতে বসে বসের মতো অফিস করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তবুও এই সকল কষ্টগুলোকে জীবিকার তাগিদে মেনে নিতেই হয়। প্রতিদিনের মতো আজও কেবল একটা শো শেষ করে বাড়িতে আসছিল সে, আর বাড়িতে আসতেই বউয়ের ছাড়ি। কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? না, এমনিতেই। দেখো না রাস্তায় কি পরিমাণ জ্যাম। হয়েছে হয়েছে, জানি তো। জ্যাম তো শুধু বাহানা। কেন দেরি হয় তা কি আমি বুঝি না নাকি? আশ্চর্য, আস্তে না আস্তেই ঝগড়া শুরু করে দিলে। তোমার সন্দেহবাতিকটা একটু কমাও, বুঝলে? কি? আমি তোমার সাথে শুধু ঝগড়া করি না? আমি আবার কখন এই কথা বললাম? বলো নাই, তবে তাই বলতে চাচ্ছ। বাহ, ভালো তো। আমার বউ তো দেখি অনেক ইন্টেলিজেন্ট। আমি বললেই সে কলকাতা পর্যন্ত বুঝে ফেলে। মানে তুমি কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করে বলো তো। দেখো শারমিন, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এসেছি এখন। একটু শান্তিতে থাকতে দাও, তারপর যত ইচ্ছা ঝগড়া করো। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সারাদিন তোমার সাথে ঝগড়া করি? ওকে, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। হুম। ইমুও তখন বেশ ক্লান্ত থাকায় আর কথা বেশি বাড়ল না। ভিতরে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলো। এমনিতে অন্যান্য দিন এই সময় শারমিন তোয়ালে এগিয়ে দেয়। কোন নাইট ড্রেসটা পরবে
সেটা ঠিক করে দেয়, কিন্তু আজ যেহেতু ম্যাডাম রাগ করেছে তাই সবকিছু ইমুকেই করতে বাধ্য হয়ে করতে হচ্ছে। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই মনে হলো শারমিন তো আমাকে ছেড়ে একা কখনোই খায় না, তার উপরও তো বেশিক্ষণ ক্ষুধা সহ্য করে থাকতে পারে না। ও মাই গড! তাৎক্ষণিক দৌড়ে চলে গেল বেডরুমে। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? চুপ করে আছে। আমার লক্ষ্মী সোনা, আমার টিয়া ময়না, রাগ করে না প্লিজ। খুব ক্ষুধা লাগছে, প্লিজ খেতে আসো। যার ক্ষুধা লেগেছে সে গিয়ে খেতে পারে। তোমাকে স্যার আমি কখনো খেয়েছি বলো? আমার সাথে কারো খাওয়া লাগবে না। আমি তো সবসময় সবার সাথে ঝগড়াই করি। আচ্ছা বাবা, আই এম সো সরি। চুপ করে আছে। আচ্ছা প্লিজ আসো না, আমার সত্যি খুব ক্ষুধা লাগছে। তাছাড়া তুমি তো জানোই আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আপনি আবার কবে থেকে খিদে সহ্য করতে পারেন না? আসলে তুমি তো ক্ষুধা সহ্য করতে পারো না। এভাবে তাকিয়ে আছো কেন? সত্যি বলছি, আমি ফিল করতেছি তোমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ খেতে আসো। এরপর তেমন কোনো কথাই হলো না, দুজনেই খেতে চলে গেল। আর খাওয়া শেষ করেই শারমিন ঘরে এসে মাঝখানে কলবালিশে বর্ডার দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। ইমু তখন চিন্তা করতে লাগলো, কি এমন করলাম যে ম্যাডাম আজ এত রেগে আছে? আজকে কি কোনো বিশেষ দিন ছিল? না, তা তো মনে হচ্ছে না। তাহলে কি কিছু আনতে বলছিলে? না, তাও তো মনে হচ্ছে না। ধুর, মাথায় কিছুই ঢুকছে না। দেখি, ওকেই জিজ্ঞেস করি। তারপর পেছন থেকে জড়িয়ে ধরতেই 440 ভোল্টের শর্ট। কেউ যেন আমাকে টাচ না করে। আচ্ছা, আমি কি করেছি সেটা কি একবার বলা যাবে? উত্তর নেই। কি হলো বলো? আচ্ছা, ওই মেয়েটা কি আমার থেকেও বেশি সুন্দর? ওই মেয়েটা মানে? কোন মেয়েটা জানো না, তাই না? আজকে সংবাদ পড়ার শুরুতে আবার সংবাদ শেষে তোমার পাশের মেয়েটার দিকে তাকাওনি তুমি? আবার ফিসফিস করে কি যেন কথাও বলেছিলে। আমি আবার কখন ওর দিকে তাকালাম? ইস, ভেজা বিড়াল একেবারে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। আমি দেখেছি টিভিতে। ওহো, এটা কথা তো বলাই হয়নি। ইমু কম্পিউটার ম্যানেজার হিসেবে কাজ করলো, পার্ট টাইম একটি চ্যানেলের সংবাদ উপস্থাপক হিসেবে আছে অনেক দিন যাবত। আসলে সংবাদ উপস্থাপক হওয়ার কথা ইমু কখনো কল্পনাও করতে পারেনি। ছোটবেলা থেকে ও খুব মিষ্টভাষী ছিল, যার কারণে অল্পতেই সকলের মন জয় করে ফেলতো। তারই ধারাবাহিকতায় ভার্সিটির এক অনুষ্ঠানে বক্তৃতা রাখছিল। যেহেতু ও খুব মিষ্টভাষী, সবাই মনোযোগ দিয়ে ওর কথাই শুনছিল। আর ভাগ্যক্রমে সেদিন যে প্রধান অতিথি ছিল সে আবার একটি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর। হঠাৎ ইমুকে দেখেই তার ভালো লেগে গেল। তারপর আর পেছনে তাকাতে হয়নি ইমুকে। এখন সে চাকরির পাশাপাশি এই সংবাদ উপস্থাপনাও করে। আর হ্যাঁ, আপনারা হয়তো জানেন, যারা সংবাদ উপস্থাপনা করে অনেক ক্ষেত্রে দুজন মিলে সেটা করা হয়। আর এক্ষেত্রে একজন স্মার্ট ছেলে চর, একজন স্মার্ট মেয়ে, দুজনে মেয়ে উপস্থাপন করে। এতে করে দর্শক মহল ওই চ্যানেলের প্রতি আগ্রহ একটু বেশি তৈরি হয়। বরাবরের মতো এমও যেহেতু স্মার্ট আর ড্যাশিং ছিলেন, সো নতুন যত মেয়েই আসুক না কেন ওর সাথে বেশি মেয়ের জুটি দেওয়া হয়। আর ক্যামেরার ফোকাস অন্তত ভালো আসার জন্য হলেও দুই উপস্থাপক কথা বলছে, হাসাহাসি করবে এমন একটা সিকোয়েন্স তৈরি করতে হয় সংবাদের শুরুতে এবং শেষে, উভয় সময়ে। কিন্তু শারমিন তা মানতে নারাজ। তার কথা একটাই, ইমু তোমাকে ছাড়া আর কারো দিকে তাকাতেই পারবে না। আর গত কয়েকদিন নতুন একটা মেয়ের সাথে সংবাদ উপস্থাপনা করার সময় একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য মেয়েটার সাথে একটু কথাই বলছিল। আর এই কারণেই ম্যাডাম রেগে ঢোল হয়ে আছে। ওহ মাই গড, তুমি এই কারণে রেগে আছো? আচ্ছা দেখো, এটা সবকিছু ডিরেক্টর আগেই ঠিক করে দেয়। সংবাদের উপস্থাপনাকে আকর্ষণীয় করার জন্য একটু হাসি দিতে হয়। আমি এত কিছু বুঝি না। তুমি ওর দিকে তাকালে কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছিল, এবারের মতো মাফ করে দাও। আর কোনোদিন এমনটা হবে না। না না না, এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। তার মানে কি করবা? কান ধরে 100 বার উঠবস করো। ওকে, নো প্রবলেম। এই ফাজিল, আমার কান না, তোমার কান ধরে। 100 বার পারবো না বাবু, প্লিজ এবারের মতো মাফ করে দাও। কোনো মাফ নাই, তাড়াতাড়ি করো,
না হলে আমি কিন্তু এ ঘরে চলে গেলাম। না থাক, করতেছি, দাঁড়াও। হুম। ই আল্লাহ, জীবনে কি পাপ করছিলাম যে এই জল্লাদটারে আমার কপালে জোটাইলা? ওই কি বলো ফিসফিস করে? না কিছু না, সবই আমার কপাল। কথা কম বলো, যেটা বলছি সেটা করো। 1 2 3 4 5। 5-এর পর আয় 6 পর্যন্ত যেতে হয়নি তার মধ্যেই শারমিন হঠাৎ করেই বিজলির ন্যায় ইমুর 2 গালে হাত রেখে ঠোঁটটা একটু সামনে বাড়িয়ে দিল। আলতো দুজনের পরশে রাঙিয়ে তুলল দুজন দুজনকে, আর ইমুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। এই পাগলি, কান্না করছো কেন? ইমু, তুমি কেন বুঝতে চাও না? তুমি আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না। সরি বাবু। ইমু, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত অন্য কিছু কল্পনা করতে পারি না। তুমি সেটা কেন বুঝতে চাও না? আচ্ছা বাবা, সরি বললাম তো, আর এমন হবে না। প্রমিস। প্রমিস। এই শয়তান, আমার চকলেট কই? কিসের চকলেট? দেখছো, তুমি আবার ভুলে গেছো। তোমাকে না বলেছি প্রতিদিন আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা? ও মাই গড, আই এম সো সরি বাবু। ধ্যাৎ, ভাল লাগে না কিছু। বুঝছি তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই যে ম্যাডাম, এই নিন। আমি পেছন থেকে চকলেট বের করে দিলাম। ওয়াও, তুমি আনছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আহা, শুধু থ্যাংক ইউতে কোনো হবে না, আমার মিষ্টিগুলো দাও। কিসের মিষ্টি? হ্যাঁ, ওই যে তোমার ঠোঁটের। চা ফাজিল একটা। আমি ফাজিল না, দাঁড়াও, ফাইজলামি দেখাচ্ছি। এই ইমু, এখন না, বলছি না পরে হবে। ওহ, কি হলো, মন খারাপ করছো কেন? আচ্ছা বাবা, ঘুমানোর সময় সব পুষিয়ে দেব। ওকে। শারমিন বাচ্চাদের মতো চকলেট খাচ্ছে আর মুগ্ধ হয়ে ইমু তা দেখছে। আচ্ছা, ও এত সুন্দর কেন? যত দেখি ততই নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে হয়। আর মানেটাও সোজা, ভালোবাসা মানুষকে মনের চোখ দিয়ে দেখলে সে যদি অসুন্দর হয় তবুও তাকে বিশ্ব পরিক্রমা মনে হবে। এই ফাজিল, এমন করে কি দেখো? তোমাকে? আমাকে বুঝি নতুন দেখো? জানি না, শুধু এতটুকু জানি ভালোবাসি তোমায়। ইস, হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে আসলো জনাব? তাও জানি না, শুধু জানি সাগরের ঢেউয়ের মতো বিরামহীন ভালোবাসি, জ্যোৎস্নার মায়ের উদ্ধারের মতো ভালোবাসি, আকাশের বিশালতার মতো ভালোবাসি। হয়েছে হয়েছে, আর কবি হতে হবে না আপনাকে। এখন আপনি কাজ করেন, আমাকে একটু জড়িয়ে ধরেন। এইমাত্র না বললে দূরে যেতে? এত কথা বলো কেন? যেটা বললাম সেটা করো। ইমু শারমিনকে পেছন থেকে জড়িয়ে আছে আর ও বাচ্চাদের মতো আয়েশ করে চকলেট খাচ্ছে। ইমুও একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করলো। হঠাৎ করেই শারমিনকে কোলে নিয়ে বিছানায় নিয়ে আসলো ইমু। এই ফাজিল, কি হচ্ছে এসব? ভালোবাসা আর রোমাঞ্চ। ধ্যাৎ, তুমি না একটা কি আমি? ফাজিল। তা শুধু তোমার জন্য। তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, করি। আমাকে কি সত্যি ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করবে কবে? কি হলো, জবাব দাও। তুমি বিয়ের জন্য রাজি হলে আমি আমার বাবা মাকে বলতে পারি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। মারিয়া কোনো কথা না বলে ফোন রেখে দেয়। মারিয়ার সাথে আমার প্রথম দেখা হয় তাদের কলেজে। আমি একদিন আমার বন্ধু রাকিবের সাথে দেখা করতে তার কলেজে যাই। তখনই মারিয়াকে প্রথম দেখি। প্রথম দেখাতে তাকে আমার খুব ভালো লেগে যায়। তাই মারিয়াকে দেখিয়ে রাকিবকে জিজ্ঞেস করি, দোস্ত, নীল ড্রেস পরা মেয়েটা কে রে? ওর নাম মারিয়া, এই কলেজে পড়ে। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে কিছুদিন পর হবে। কি হবে দোস্ত? তোর ভাবি হবে মারিয়া। ওই শালা, হা 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 করবি না।
সব দাঁত ভেঙে দিব নয়তো। দেখ দোস্ত, তোর কিন্তু আমারে একটা হেল্প করতে হবে। কি করতে হবে বল। তার বয়ফ্রেন্ড আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখ। যদি তার বয়ফ্রেন্ড না থাকে তাহলে তার মোবাইল নাম্বারটা জোগাড় করে দে। তার সাথে আমার তেমন কথাবার্তা হয় না, তাই তার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। তবে আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তোকে রাতের মধ্যে জানাবো। ওই দিন রাতে রাকিব এসে মারিয়ার মোবাইল নাম্বার দিয়ে বলল তার কোনো বয়ফ্রেন্ড নেই। পরের দিন মারিয়াকে কল দিলাম, তার সাথে কথা বলে আমার সব পরিচয় দিলাম, তার নাম্বারটা কোথায় পেলাম সেটাও বলে দিলাম। এরপর থেকে মাঝে মাঝেই তার সাথে কথা হতো। কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই। মাঝে মাঝে রাকিবের সাথে দেখা করার নাম দিয়ে কলেজে গিয়ে মারিয়ার সাথে দেখা করে আসি। এভাবে 2 মাস চলে যাওয়ার পর আমি আমার মনের কথাটা মনের মধ্যে রাখতে পারিনি। একদিন ওকে বলেই দেই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তখন মারিয়া রাজি হয়নি। সে বলল আমাকে ভালোবাসা তার পক্ষে সম্ভব না। আমি তখন কারণ জানতে চাই কেন ভালোবাসা সম্ভব না। তখন সে বলে, তুমি আমার অতীত জানো না। অতীত যদি জানতে তাহলে কখনো আমাকে ভালোবাসি বলতে না। তখন আমি ওকে বলি তোমার অতীত আমি জানতে চাই না, শুনতেও চাই না। আমি বর্তমানে তোমাকে ভালোবাসি। অনেক করে বুঝালাম, তারপরেও সে রাজি হয় না। এরপর প্রায় 2 মাস ধরে অনেক চেষ্টা করে তার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পাই। ধরতে গেলে এক প্রকার জোর করে আমাকে ভালোবাসতে বাধ্য করি। এখন আমাদের সম্পর্ক হলো 1 বছর। সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখনই বিয়ের কথা বলি তার মুখটা কালো হয়ে যায়। সে কোনো কথাই বলে না, চুপ হয়ে থাকে। 1 মাস ধরে তাকে বিয়ের কথা বলে চলেছি, মারিয়ার কোনো জবাব পাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিলাম কালকে আমাকে জানতেই হবে বিয়ের কথা বললে মারিয়ার কেন চুপ হয়ে থাকে, কেন তার হাসি ভরা মুখটা বিয়ের কথা শুনলেই কালো হয়ে যায়। পরের দিন সকালে মারিয়াকে না জানিয়ে তাদের বাসায় চলে গেলাম। তখন সে কলেজে ছিল। বাসা থেকে বের হবার আগে সব প্রস্তুতি নিয়ে এসেছিলাম। মারিয়াদের ঘরে ঢুকে আঙ্কেল আর আন্টিকে সালাম করে বললাম, আঙ্কেল, আমার নাম জাবেদ। আমি মারিয়াকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আমার কথা বলার ভঙ্গি দেখে ওনারা হেসে দিলেন। হা 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 হা, তাই? কিন্তু মারিয়া তো কখনো তোমার কথা বলেনি। সে কি তোমায় ভালোবাসে? জি অবশ্যই, অবশ্যই ভালোবাসে। তুমি শিওর? 100% শিওর। আমাদের 1 বছরের সম্পর্ক। আচ্ছা, আমি আজকে মারিয়াকে জিজ্ঞেস করে জেনে নেব। তো আঙ্কেল, মা বাবাকে আসতে বলবো কখন? তোমার মা বাবা আসবে কেন? বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, বিয়ের কথাবার্তা ফাইনাল করতে আসবে। কথাটা শোনার পর ওনার হাসি হাসি মুখটা হঠাৎ করে কেমন যেন অন্ধকার হয়ে গেল। আমি অবাক হলাম, এ কেমন লোকজন! ভালোবাসবে ঠিক আছে, পছন্দ হবে ঠিক আছে, কিন্তু বিয়ের কথা বললেই মুখ অন্ধকার। আঙ্কেল আর কোনো কথা না বলে চুপ হয়ে থাকেন। আমার তখন মেজাজটা গরম হয়ে যায়। তখন আমি বলি, আপনাদের সমস্যাটা কোথায়? যাকে বিয়ের কথা বলি সেই চুপ হয়ে থাকেন কেন? তারপরেও আঙ্কেল কোনো কথা বলল না। তখন আন্টি বলল, দেখো বাবা, মারিয়া যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে কখনোই সে তোমাকে বিয়ে করতে চাইবে না, কখনো না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন আন্টি, বিয়ে করবে না কেন? আন্টি তখন বলে, সে তোমাকে তার অতীত সম্পর্কে কিছুই বলে নাই? আমি বলি, না আন্টি, কিছু বলে নেই। তবে আমাদের সম্পর্ক হবার আগে সে আমাকে তার অতীত সম্পর্কে বলতে চেয়েছিল। আমি শুনতে রাজি হইনি। আচ্ছা আন্টি, আপনি কি আমাকে ব্যাপারটা খুলে বলবেন? কেন মারিয়া আমাকে বিয়ে করবে না? তার সমস্যাটা কোথায়? তারপর আন্টি বলতে লাগলেন, 2 বছর আগে তার বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল ছেলেটা বিয়ের আগের দিন তার চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই ওদের আর খোঁজ পাওয়া গেল না, এমনকি তার পরিবারও না। এই ঘটনার 3 মাস পরে মারিয়ার আবার বিয়ে ঠিক করে একটা ভালো পরিবারে। বিয়ের দিন পর্যন্তই সব ঠিকঠাক মতোই চলল, কিন্তু বিয়ের দিন বরযাত্রী আসার সময় রাস্তায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বাসের ভেতর সব লোক মারা যায়, সাথে মারিয়ার বড়। সেখান থেকেই লোকেরা নানান কথা বলে, মারিয়া নাকি কখনো বিয়ে হবে না, সে নাকি অলক্ষী মেয়ে। যেখানে তার বিয়ে হবে সেই পরিবারের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। যে ছেলের সাথে তার বিয়ে হবে সে বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। বিয়ের কিছুদিন পর সে মারা যাবে। আরো অনেক বাজে বাজে কথা বলতে লাগলো। তারপরেও আমরা ওকে বিয়ে দিতে চাইলাম, কিন্তু বরপক্ষ যখনই তার আগের 2টা ঘটনা শুনে তখনই কেউ আর রাজি হয় না।
দুইটা ঘটনাই তার জীবনে ঘটে যাওয়াতে মারিয়া এখন নিজেকে নিজেই অলক্ষী মেয়ে মনে করে মানুষের আজে বাজে কথাগুলোই সত্যি। একটানা কথাগুলো বলে গেলেন আন্টি। আমি আন্টি আর আঙ্কেলের মুখের দিকে তাকালাম, দেখি দুজনের চোখে জল। আমি 1 মিনিট নীরব হয়ে থাকলাম, তারপর বললাম, দেখেন, আমি আমার মা বাবাকে আগামীকাল বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। আশা করি আপনার প্রস্তাবে রাজি হবেন। এই বলে সালাম দিয়ে ঘর থেকে বের হয়ে আসি। 10 বছর পর মারিয়ার সাথে আমার বিয়ে হয়েছে 10 বছর। দেখতে দেখতে 10টা বছর কখন পার হয়ে গেল বুঝতেই পারি নাই। আর বিয়ের 10 বছর কোনো অলক্ষণে কিছু ঘটে নাই আমার সাথে বা আমার পরিবারের সাথে। আর উল্টো সবকিছু ভালো হতে লাগলো। বিয়ের আগে বেকার ছিলাম, এখন বিয়ের পর ভালো একটা জব পেলাম। আমাদের অভাবের সংসার ছিল, কিন্তু এখন আর অভাব জিনিসটা আমাদের সংসারে নেই। মারিয়াকে বউ করে ঘরে আনার পর থেকে আমাদের ঘরটা সুখে শান্তিতে ভরে গেল। আর এখন আমাদের 1 মেয়ে 1 ছেলে। তাদের নাম মার্জিয়া আর জাকির। সবসময় দুজনে ঘরটাকে আলোকিত করে রাখে। বিছানার ঠিক মাঝখানে আমি শুয়ে আছি। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মারিয়া। সে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি ঘুমাও, আমি কি তোমাকে ডিস্টার্ব করছি নাকি? না, কিন্তু ঘুমাতে ইচ্ছে করে না। সারা রাত তোমার সাথে গল্প করতে ইচ্ছে করে। ঠিক সেই সময়ে কারেন্ট চলে যায়। আমি তখন বললাম, এই কারেন্ট তো নেই, চলো না ছাদে যাই, ছাদে গিয়ে দুজনে গল্প করি। না না, এত রাতে ছাদে একদম যাওয়া যাবে না। কেন? আমার খুব ভয় করতেছে। কিসের ভয়? দেখো, আমাদের ছাদে রেলিং নাই, তাছাড়া এখন অনেক অন্ধকার ছাদে। ও, এতক্ষণে বুঝলাম আমার কিছু হয়ে যাবে এই ভয় তোমার মনে। বিয়ের 10 বছর হয়ে গেল, এখনো তুমি ভয় পাচ্ছ? এবারে একটু বিরক্ত বোধ করে তার মাথা আমার বুক থেকে সরিয়ে দেই। ঠিক তখনই আবার কারেন্ট চলে আসে। ছাদে যাওয়া লাগবে না, কারেন্ট চলে আসছে। এখন তোমার বুকে মাথা রেখে আমাকে ঘুমাতে দাও। এই বলে আবার আমার বুকে মাথা রাখলো। তখনই আমার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। মনে মনে ভাবলাম, একটু ভয় দেখাই তাকে, যেমন ভাবা তেমনই কাজ। আমি ওকে বললাম, এই অনেক গরম লাগছে, একটু মাথাটা সরাও, আমি ফ্যানের সুইচটা অন করে দেই। তারপর আমি উঠে গিয়ে এমনভাবে অভিনয় করলাম যে ফ্যানের সুইচ দেওয়ার সময় আমাকে ইলেকট্রিক শক লাগে। আমি একটা চিৎকার দিয়ে সেখানে শুয়ে পড়লাম। মারিয়া তখন চিৎকার করে আমাকে এসে জড়িয়ে ধরে। হাই, তোমার কি হয়েছে? কথা বলো, চোখ খোলো। পাগলিটার কান্না দেখে তাড়াতাড়ি উঠে বসলাম। আরে আমার কিছু হয়নি, আমি তো একটু মজা করলাম তোমার সাথে। তখন সে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলতে চাও? তখন আমি ওকে জড়িয়ে ধরে বলি, না, শুধু ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। এই যে মিস্টার ছ্যাঁচড়া, গাছের দিকে তাকিয়ে কি দেখো? গাছে কয়টা আম ধরেছে সেটা গুনতেছি। ঢং দেখানোর জায়গা পাও না? গাছের আম গোনাও কি দোষ? প্রতিদিন সকালবেলা তোমার এখানে কি? এই জায়গাটা আমাদের। আব্বু বলছে আমগুলো দেখে রাখতে। হি হি হি। কি বিশ্রী হাসি! হা হা হা। উফ, আজব ছেলে তো তুমি। কথাটা বলেই আনিকা ঠাস করে জানালাটা বন্ধ করে দিল। রাহাত হচ্ছে সেই ছেলে যে আনিকার জন্য পাগল। এক দেখাতেই তার ভালো লেগে যায়। একদিন নিজেদের জায়গা দেখতে এসে আনিকাকে দেখেছিল চুল ছেড়ে দেওয়া অবস্থায়। ওই দিন থেকেই রাহাত আনিকাকে একদম মনের মধ্যে জায়গা দিয়েছে। তাই তো এখন নিজেদের জায়গা দেখার নামে আনিকাকে প্রতিদিন দেখতে আসে। তবে আনিকা ছেলেটিকে একদম সহ্য করতে পারে না, কারণ কোনো একটা সকাল বাদ যায় না রাহাতের মতো একটা বিশ্রী ছেলেকে আনিকার চোখে না পড়া। পরের দিন সকালবেলা, হাই, কেমন আছো? জানি না, তোমার সাথে ওই ছেলেটা কে? আজকে আমগুলো পারবো, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। তুমি এরকম স্যাঁচড়া পোলা কেন? আমি কি করছি? আব্বু বলেছে আমগুলো পেরে পাশের বাড়িগুলোতে দিয়ে আসতে, আর সাথে নিজেদের বাড়িতে নিয়ে যেতে। তার মানে কি, তুমি এখন আমাদের বাড়িতে আসবে? তোমাদের বাড়িতে যাব, তোমাদের সাথে যে বাড়িটা আছে ওই বাড়িতেও যাব। তুমি আসলেই একটা ছ্যাঁচড়া ছেলে। একটা মেয়েকে দেখার জন্য সবকিছুই করতে পারো। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলে? আমি এখনই দরজা বন্ধ করে দিব, দেখি তুমি কেমনে আমাদের বাড়িতে আসতে পারো। ব্যাপার না,
আজ আমি তোমাদের বাড়িতে যাবই। দেখা যাবে। একটু পর রাহাত আমগুলো নিয়ে আনিকাদের বাড়িতে গিয়ে নক করতেই আনিকার আম্মু এসে দরজা খুলে দিল। কে বাবা তুমি? আমি আপনাদের জামাই। রাহাত খুব আস্তে কথাটা বলল, যেটা আনিকার আম্মুর কান পর্যন্ত পৌঁছায়নি। কিছু বলবে বাবা? না আন্টি, কিছু বলি নেই। আপনি আমাকে চিনবেন না। আপনাদের বাড়ির পেছনে যে অনেকগুলো আম গাছ আছে, ওইগুলো সব আমাদের। আব্বু বলেছে কিছু আম পেড়ে যেন পাশের বাড়িগুলোতে দিয়ে আসি। ও, খুব ভালো করেছো। বসো বাবা তুমি, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আন্টি থাক, লাগবে না, শুধু এক গ্লাস ঠান্ডা পানি দেন, খুব পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে। আন্টি, আনিকা কোথায়? তুমি অনিকাকে চিনো নাকি? এ রে, কথাটা বলে তো নিজের বাস নিজেই রেডি করলো রাহাত। না আন্টি, আমি আর আনিকা একই কলেজে পড়তাম। ও, অনিকা তো গোসল করতে গেছে, একটু পরে বের হবে। তুমি বসো বাবা একটু। রাহাত মনে মনে ভাবতে লাগলো, আনিকার আম্মুটা কত সুন্দর করে কথা বলে, আর তার মেয়েটার মনে হয় বাঁকা করে কথা না বললে পেটের ফাঁদ হজমই হয় না। কিছুক্ষণ পর আনিকা গোসল করে বের হলো। আনিকার উপর রাহাতের চোখ পড়তেই আনিকার উপর থেকে সে যেন চোখ সরাতে পারছে না। মেয়েটাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। ভেজা চুলে একদম পরীর মতো লাগছে আনিকাকে। রাহাতের ইচ্ছে করছিল ওই সময় আনিকার একটু স্পর্শ নিতে। রাহাতকে দেখে আনিকা বলতে লাগলো, ওই, তোমার কি কোনো কাজ নাই? রাহাত কিছু বলতে যাবে তার আগেই আনিকার আম্মু বলে উঠল, আহা, মানুষের সাথে কেউ এইভাবে কথা বলে? না আন্টি, ঠিক আছে। তোমরা দুজন কথা বলো, আমি গেলাম, আমার কাজ আছে। দেখছো, আমি বলছিলাম না যে আজ তোমাদের বাড়িতে আমি ঢুকবই? মানুষের লজ্জা না থাকলে এরকমই হয়। এটা নতুন কথা না, সবাই জানে আমার লজ্জা কম। তোমার শুধু লজ্জা কম না, তোমার সবই কম। যেমন? সবসময় এরকম আমার পেছনে লেগে থাকো কেন? আমি থাকি না তো, আমার ভেতরেরটা লেগে থাকে। চুপচাপ সোজাসুজি উত্তর দাও। ভালোবাসি তোমাকে অনেক, তাই। কিছু বললে? শুনতে পারলাম না তো। মানে কি, তোমার কানে কি ঠাড়া পড়ছে? হাসিটা অনেক সুন্দর। কার? আমার হবু বউয়ের। মানে কি? তোমার বোঝা লাগবে না। এই যে শোনো, জি বলো। আমার তোমাকে ভালো লাগে না। ও, তাহলে কাকে ভালো লাগে শুনি। আমি একটা ছেলের সাথে রিলেশন করি, সো আমাকে আর ডিস্টার্ব করবে না। এরকম কথা আনিকার মুখ থেকে শোনার জন্য রাহাত একদমই প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যেই রাহাতের মুখ কালো হয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না, ভেতরে যেন ভেঙে চুরে যাচ্ছে। তারপরেও রাহাত আনিকাকে কিছু বুঝতে না দিয়ে আবারও হাসতে হাসতে বলল, ব্যাপার না, ওইটা আমি দেখে নিবনি। তুমি দেখে নিবে মানে? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? না, কখনো আর আমার জানালার পেছনে আসবে না। আচ্ছা। আমাদের বাড়ির আশেপাশে আর যেন ঘোরাঘুরি করতে না দেখি। আচ্ছা। কখনো আর আমাদের বাসার ভেতরে ঢুকবে না। আচ্ছা ঠিক আছে। এরকম আচ্ছা আচ্ছা করছো কেন? না এমনি, আমি এখন যাই। আনিকার কথাগুলো আজ রাহানের অনেক খারাপ লেগেছে। রাহাত ভেবেছিল সবার ভেতরে ভালোবাসা থাকলেই কি সেটা কি সবার জীবনে পরিপূর্ণতা পায়? অনেকের ভালো লাগাগুলো ভালো লাগাই থেকে যায়, সেটা ভালোবাসায় পরিণত হয় আর কতজনের। রাহাত তখন নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সে আর কখনোই আনিকাকে ডিস্টার্ব করবে না। প্রতিদিন সকালবেলা আনিকার জানালার পেছনে যাবে না। যদি আনিকা নিজেই কোনোদিন রাহাতের ভালোবাসা বুঝতে পারে তাহলেই তাদের মাঝে কথা হবে, নয়তো আর কখনোই তাদের কথা হবে না। অন্যদিকে আনিকাও কি রাহাতকে ছাড়া খুব ভালো আছে? না, আজকে সে যা যা বলেছে সব শুধুমাত্র রাহাতের হাত থেকে বাঁচার জন্য। দিন শেষে আনিকাও রাহাতের মনের অবস্থাটা বুঝতে পেরেছে। আনিকা ভাবছে তার হয়তো আজ এত বেশি করাটা ঠিক হয়নি। প্রতিদিন সকালে রাহাতকে না দেখলে যে আনিকারও ঠিকই খারাপ লাগতো। রাহাতকে বকা দিতেই আনিকা নিজেই চুপচাপ হাসতো। সে কখনোই রাহাতকে সে বুঝতে দেয়নি।
কিন্তু আজ হঠাৎ করে পরিস্থিতির শিকার হয়ে রাহাতকে মিথ্যে বলতে হয়েছে আনিকার। পরের দিন সকালবেলা আনিকা জানালার পাশে বসে অপেক্ষা করতেছে কখন আসবে রাহাত, কখন তার সাথে ঝগড়া করবে, তাকে বকা দিবে, জানালা বন্ধ করে নিজেই চুপচাপ হেসে যাবে। কিন্তু ওই দিন আনিকা রাহাতকে পেল না। আর রাহাতে বা কেন তাকে ডিস্টার্ব করতে আসবে? সে যে নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ। এমন ভাবে কেটে গেল 6 দিন, তবুও রাহাতের কোনো খোঁজ খবর নেই। আনিকার মনটাও অনেক খারাপ। প্রত্যেক দিন আনিকা অনেক খুঁজেছে, কিন্তু কোনো লাভ হয়নি। রাহাতকে এক পলক দেখার জন্য হেঁটে আজ অনেকটাই অস্থির। কিন্তু কোথায় পাবে সে রাহাতকে? রাহাতের বাসার ঠিকানা, ফোন নাম্বার কোনোটাই তো সে জানতো না। আনিকার মাথায় সব সময় একটাই বিষয় ঘুরপাক খাচ্ছে, তাকে যেভাবেই হোক রাহাতের সাথে দেখা করতে হবে। কিন্তু কিভাবে দেখা করবে সে? রাহাতকে নিয়ে ভাবতে ভাবতে আরো 2-3 দিন কেটে গেল। একদিন সকালবেলা আনিকা আনমনা হয়ে জানালার পাশে বসে আছে। তার হঠাৎ করে মনে হলো কেউ একজন তার জানালার পাশ দিয়ে গেল এবং সে তাকে চিনে। আনিকা একটু চিৎকার দিয়েই বলল, এই ছেলে, এদিকে আসো তো। বলেন। তোমাকে কোথায় যেন দেখছিলাম, বলো তো। আরে আফা, আমাকে চিনতে পারছেন না? আফা কি? আপু বলো। ওকে আপু। এবার বলো, কোথায় দেখেছিলাম তোমায়? এই তো, এইখানে একদিন আমি রাহাত ভাইয়ের সাথে আম পেড়ে দিতে আসছিলাম। উপস, তো তোমার রাহাত ভাই কোথায়? তাকে আর দেখা যায় না কেন? কেন, রাহাত ভাই তো বাসায়। আমায় একটু ওর বাসার ঠিকানা দেবে? ছেলেটার কাছ থেকে রাহাতের বাসার ঠিকানা নিয়ে আনিকা তখনই রাহাতের বাসায় চলে গেল। বাসায় গিয়ে নক করতেই ভেতর থেকে রাহাতের আম্মু দরজাটা খুলে দিল। কে তুমি? আমি আনিকা। আপনি রাহাতের কে হন? কেন? আমি রাহাতের আম্মু। আন্টি, রাহাত কই? কি করেছে রাহাত? না, কিছু করেনি আন্টি। কই সে? মেয়েটা রাহাতের জন্য এরকম পাগল হয়ে গেছে যে তার কাছে আর কোনো কিছুই মূল্য নেই, শুধু রাহাতকে তার চাই। এই যে পাশের রুমটাতে রাহাত, আজ অনেক দিন হয়ে গেল রাহাত রুম থেকে বের হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কিছু জিজ্ঞেস করলে বলতেও চায় না কিছু। আনিকা দৌড়ে রুমের মধ্যে ঢুকলো। রুমটাতে ঢুকতেই অন্ধকার ছিল। রুমের লাইট জ্বালাতে রাহাত আনিকাকে দেখেই অবাক হয়ে গেল। আনিকা, তুমি? রাহাত চুপ করে আছে। তুমি কি মানুষ? সব সময় শুধু নিজের দিকটাই চিন্তা করো। রাহাতের মুখে কোনো কথা নেই। একবারও ভাবলে না আনিকা কতটা কষ্ট পাবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কষ্ট পাবে কেন? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি নিজেই তো সেদিন বললে তুমি অন্য একটা ছেলের সাথে রিলেশন করো। ওই দিন যা বলেছিলাম সব মিথ্যা। মিথ্যে বললে কেন? শুধুমাত্র তোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে আজকে এইখানে আসছো কেন? এখন আমার ভেতরটা যে সব সময় রাহাতকেই চায়। যা পাগলি, রাহাতকে নিয়ে কি করবে? সেটা তোমার বুঝতে হবে না। শরীরের এই অবস্থা করে ফেলেছো কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করি না, তাই। ঠিক মতো খাইতে কে নিষেধ করেছে? আনিকা, হি হি হি। একদম হাসবে না, চুপ। ভালোবাসো আমাকে? অনেক। তাহলে কপালে একটু চুমু দাও। কার কপালে? আনিকার কপালে। সিসি, আম্মু এসে দেখলে কি বলবে? আসবে না, তোমাকে দিতে বলছি, দাও। আরে থামলেন কেন? ভালোই তো লাগছিল, দেখি আবার শুরু করেন। এখন অনেক রাত, 1:40 AM। অবশ্য এটাকে গভীর রাত বলা যেতে পারে, যে রাতে একজন শিশু তার মায়ের আঁচল পেঁচিয়ে জড়িয়ে থাকে। দিনের আলো শেষে যখন রাতের আঁধার নেমে আসে, তখন নিজের মধ্যে কেমন যেন একটা অনুভূতি তৈরি হয়। মনে হয় সব ছেড়ে একা নির্জনে কোথাও গিয়ে পড়ে থাকি। কিন্তু নিজের মা ভাই বোনের কথা যখন মনে পড়ে যায়, তখন আর নিরুদ্দেশ হতে পারি না। তবে হ্যাঁ, যখন রাত নেমে আসে তখন নিজেকে নিরুদ্দেশ মনে হয়। বাসার সবার চোখে যখন ঘুম রাজ্যের ছায়ারা এসে তাদের চোখে ঘুম দিয়ে যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই। রাস্তার হলদে দীপ দীপ জ্বলে থাকা ল্যাম্পপোস্টের বাতির নিচে হাঁটতে থাকি। কখনো গিটার নিয়ে বের হয়ে নিশ্চুপ রাতের আধারে আর চাঁদের আলোয় এই দুটো সংমিশ্রণে একা একা গুনগুন করতে থাকি।
আজ আমি খালি হাতে আসিনি। আমার একাকিত্বের সঙ্গীকে নিয়ে বের হয়েছি এই রাতের বুকে। হ্যাঁ, আমার গিটারই আমার একাকিত্বের সঙ্গী। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে একটা চায়ের ঢঙ্গে ১ কাপ চা খেয়ে একটা সিগারেট টানতে টানতে আবার হাঁটতে লাগলাম। রাতের বেলা সাধারণত এরকম চায়ের টংগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আমি সিগারেট টেনে ধোঁয়াগুলো ওপরের দিকে ওই রাতের আধারের সাথে মিশিয়ে দিতে লাগলাম। একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে একটা গাছের বড় টুকরোতে বসলাম। জায়গাটা অনেকটা নীরব, হালকা ঠান্ডাও পড়ছে। আমি আস্তে আস্তে গিটার বাজাতে বাজাতে গাইছিলাম। আর অর্ধেক যখন গিয়ে একটু থামলাম, তখন একটা মেয়ের কণ্ঠের মতো আমায় বলল। আমি থামলাম কেন, আবার যেন গাওয়া শুরু করি। আমি একটু চমকে উঠি। এত রাতে মেয়ের কণ্ঠ আমার শ্রবণে স্পর্শ করেছে। আমি ভুল শুনলাম না তো? খানিকটা এদিক ওদিক দেখে কাউকে দেখতে পেলাম না। হয়তো মনের ভুল। এত রাতে এখানে মেয়ে আসবে কোথা থেকে? আমি যখন একটু নিশ্চুপ, কালো রাতের মতো একটু নিশ্চুপ হয়ে রইলাম, তখন আবার ওই কণ্ঠটার শব্দ শুনতে পেলাম। কি হলো, গাইছেন না যে? কণ্ঠটা মনে হয় আমার পিছন থেকে আসছে। আমি ঘাড় ফিরে তাকিয়ে দেখলাম একটা মেয়ে আমার ৭ কি ৮ হাত দূরে দাঁড়িয়ে আছে। গায়ে সালোয়ার কামিজের ওপরে একটা চাদর পরা। আমি একটু আশ্চর্য হলাম, এত রাতে মেয়েটা এখানে কি করে? এইভাবে তাকিয়ে আছেন কেন? নিশ্চয়ই ঘাবড়িয়ে গিয়েছেন। এত রাতে একটা মেয়ে বাহিরে কি করে, তাই না? আমি কিছু না বলে এবারও একটু চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। ১ পা ২ পা এগিয়ে মেয়েটি আমার সামনে এগিয়ে এসে গাছের বড় টুকরোর অপর প্রান্তে বসতে বসতে বলল। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। আমি মানুষ, পেতনি না। পেতনি হলে পিছন থেকে এসে নীরবে আপনার ঘাড় মটকে দিতাম। আমি মেয়েটির কথা শুনে আকাশের দিকে তাকালাম। আজকের আকাশটা অনেক উজ্জ্বল, তারাও আছে। এরকম কত রাত আকাশের দিকে তাকিয়ে থেকে তারা গুনার চেষ্টা করেছি, কিন্তু গুনতে পারিনি। আমি আবার মেয়েটির দিকে এক নজর তাকালাম। আচ্ছা, মেয়েটাকে কি এখন আমার জিজ্ঞেস করা উচিত যে এত রাতে এখানে কি করে, বা এত রাতে বাইরে বের হয়েছে কেন, এই টাইপের কিছু? আমি কিছু বলতে যাব, মেয়েটি আমার দিকে না তাকিয়ে আবার বলল। তারা গুনা শেষ? কয়টা গুনেছেন? তারা গুনতে পারেন নাকি? না, একটাও গুনি নেই। আমায় জিজ্ঞেস করবেন না আমি কে? ও হ্যাঁ, তাই তো। আপনি কে? এত রাতে বাহিরে কি করছেন? আমি আমি একটা শাকচুন্নি। শাকচুন্নিরা কিন্তু রাতের বেলায় ঘোরাঘুরি করে। আমি আর কিছু বললাম না। মেয়েটা মনে হয় আমার সাথে ফান করছে। আমি গিটারের তারে টুং করে একটু বাজিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? মেয়েটি আমার দিকে একটু তাকিয়ে থেকে বলল, নাইমা। আপনি সাজু, তাই না? আমি নাইমা নামের মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। এই মেয়ে আমার নাম জানে কিভাবে? এরপর মেয়েটা যা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনার নাম আমি কি করে বললাম, এটা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন। আসলে আমি আপনাকে মাঝে মাঝে রাতে পায়চারি করতে দেখি, আবার কখনো একা একা গাইতে দেখি। আমার মনে কৌতূহল জাগলো যে আপনার সাথে একদিন গল্প করব। আর দেখুন, আজ চলে এসেছি। ভালোই হয়েছে, তাই না? আমরা একসাথে গল্প করবেন আমার সাথে? কেন গল্প করা যাবে না? কোনো সমস্যা? আপনার সমস্যা থাকুক বা না থাকুক, এতে কিছু যায় আসে না। আমি কিন্তু গল্প করব। আজ কিন্তু মনকে স্থির করে প্রিপারেশন নিয়ে এসেছি। আপনার সাথে গল্প করবই। আপনাকে আজ আমি ছাড়ছি না। নাইমার কথাগুলো শুনে মিমের কথা মনে পড়ে গেল। মিমও একই রকমভাবে আমার সাথে একরকম টাইপের আচরণ করত। যেটা বলতো সেটাই করত, যে কাজটার বাহানা করবে সে কাজটাই করবে। কেমন একটা অদ্ভুত মেয়ে ছিল। মাঝে মাঝে ও আমায় রাতে ফোন করে বলতো, সাজু, তুমি এখন কি করো আর না করো সেটার কৈফিয়ত তুমি আমায় একদম দেখাবা না। এখন জলদি আমার ভার্সিটির হলের সামনে চলে এসো। যা বলছি তাই করো। আসলে এই মেয়েটা একটা অদ্ভুত মেয়ে। ও আমার সাথে ফোনে কথা বললে হ্যালো টাইপের কিছুই বলবে না। সাধারণত ফোনে কথা বলার সময় কেমন আছো, কি করো, সবাই কেমন আছেন, এইগুলো প্রথমে জিজ্ঞেস করা হয়। কিন্তু মিম এইসব কিছুই জিজ্ঞেস করবে না। ও যে কারণে ফোন করবে সেই কথাটাই প্রথমে বলবে, তারপর বাকি সব কথাবার্তা বলবে। কোনো সমস্যা হয়েছে হঠাৎ তোমার হলের সামনে আসতে বলছো? দেখো, বেশি কথা বলবা না। যা করতে বলেছিলাম সেটা করো। মাথা খারাপ তোমার? এত রাতে সামনে যাব, এটা তুমি ভেবে দেখেছো? কেউ যদি দেখে একবার কি হবে ভাবতে পারছো? তোমাদের হলটাতে শুধু মেয়েরা থাকে, আর এই হলের সামনে যদি আমি যাই
আর হলের দারোয়ান যদি আমায় দেখে পেদানি দেয়, তখন তো আমার ভালো লাগবে এটা? প্লিজ সাজু, আসো না প্লিজ। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি আসো, কিছুই হবে না। কথাটা খুব করুণা কণ্ঠে বলল মিম। মাঝে মাঝে মনে হয় মেয়েটা এমন কেন? এরকম পাগলামি না করলে হয় না? আমি ওর করুণার সুরটা শুনে আর নিষেধ করতে পারলাম না। ওর হলের সামনে গেলাম। আমি যখন ওর হলের সামনে গেলাম, দেখলাম মিম গেটের একপাশে দাঁড়িয়ে আছে। আমাকে একটু দেখেই একটু তাড়াতাড়ি হেঁটে আমার সামনে এসে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার দিকে তাকিয়ে থেকে আমার হাতটা ধরে টেনে নিয়ে হলের একটু পাশেই একটা নীরব জায়গায় নিয়ে আসে আর আমায় জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না বলো? ও কি বলছে আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ এই কথা বলছে কেন? আমি ওর মাথায় চুলে হাত বুলাতে বুলাতে বললাম, কি হয়েছে একটু বলবা? না, আগে বলো, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না? আমি তো সবসময় তোমার পাশে আছি, তাই না? খারাপ স্বপ্ন দেখেছো, তাই না? ও আমার বুক থেকে মাথাটা তুলে হ্যাঁ সূচক ইশারা দিল আর বলল, আমি স্বপ্নে দেখেছি বাবা তোমায় বন্দুক দিয়ে। মিম বড় কথাটা শেষ করলো না, কিন্তু যা বোঝার আমি বুঝে গেছি। মিম ওর বাবাকে ভীষণ ভয় পায়। ওর বাবা খুব জেদি একটা লোক। ওর বাবাকে ওদের এলাকার সবাই সম্মান করে। কোথাও কোনো বিচার হলে ওর বাবাকে ডাক দেয়। এক কথায় এলাকার সালিশি বলা যেতে পারে। আরে বোকা মেয়ে, আমার কিছুই হবে না। তুমি আমার পাশে আসো না? তুমি থাকতে আমার কিচ্ছু হতে দিবা? না, কিছুই হতে দিব না, একদম না। তবে আমার ভীষণ ভয় হয় সাজু। দারোয়ানকে কোনো মতে মানিয়ে 15 মিনিট সময় নিয়ে গেটের বাইরে দেখা করতে এসেছি। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? আপনি কি কম কথা বলেন, নাকি লজ্জা পাচ্ছেন একটা মেয়ের সাথে কথা বলতে? নাইমার ডাকে বাস্তবে ফিরলাম। মিমের কথা মনে পড়ে শরীরে এক ধরনের শিহরণ জাগলো। চোখের কোণে পানি জমতে শুরু করলো। একটু স্বাভাবিক হয়ে বললাম, না কোনো সমস্যা নেই। হ্যাঁ, গল্প করা যেতেই পারে। দ্যাটস গুড। আপনার শীত লাগছে না? হ্যাঁ, একটু একটু তো লাগছেই। আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে। এই যে দেখলেন না, চাদর গায়ে দিয়ে বেরিয়েছি। ঠান্ডাকে তোয়াক্কা করে পিছনে ফেলে আপনার সাথে গল্প করব বলে ছুটে আসা। এইখানে কিন্তু আমি একটা ধন্যবাদ পাওয়ার কাম্য। ধন্যবাদ দিব কেন? আমার সাথে গল্প করতে এসেছেন তার জন্য। অবশ্যই বুঝছি আপনি ধন্যবাদ দিবেন না, কারণ আপনি একজন কিপটুস। আমি একটু চুপ করে থেকে বললাম, ধন্যবাদ আপনাকে। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, চা খাবেন? চা খেতে খেতে আপনার সাথে কথা বলবো আর গান শুনবো। মন্দ হবে না কিন্তু, কি বলুন? আমি চা খেয়ে এসেছি কিছুক্ষণ আগে। আর তাছাড়া আপনি চা পাবেন কোথায় এখন? এই যে চা, কি খাবেন না? আমি আসলেই অবাক হয়েছি। নাইমা একটা ছোট ফ্লাক্সে চা সাথে করে নিয়ে এসেছে। ওর চাদরের কারণে আমি সেটা দেখতে পাইনি। আসলে মেয়েটা প্রিপারেশন নিয়ে এসেছে আমার সাথে গল্প করবে বলে। আমার চোখে আবার পানি জমতে শুরু করেছে। এই মেয়েটার আচরণগুলোর সাথে মিমের আচরণগুলো অনেকটা মিলে যাচ্ছে। এরপর নাইমা আমার দিকে ফ্লাক্সের মুখের ঢাকনাটায় কিছু চা ঢেলে যে গাছের টুকরাতে বসে আছি তার উপর রেখে চাটা খেতে বলল। আমি চায়ের দিকে তাকিয়ে চাটা পরিত্যক্ত অবস্থায় রেখে আমার গিটারের তারে টুংটাং করে সুর তুললাম। আমি পাশ থেকে ফ্লাক্সের ঢাকনাটা নিয়ে একটা ওটাতে একটা চুমুক দিয়ে বললাম, চাটা কি আপনি বানিয়েছেন? কেন, ভালো হয়নি চা? না তা না, আপনি অনেক ভালো চা তৈরি করতে পারেন। চমৎকার একটা চা হয়েছে। পাম দিচ্ছেন আমায়, তাই না? মেয়েদের একটা অভ্যাস কি জানেন? ওদের নিন্দা করলে যেমন সাপের মতো ফুস করে ওঠে, তেমন একটু ভালো বা প্রশংসা করলে কথাটা উড়িয়ে দিয়ে বলে পাম দিচ্ছি বা মিথ্যে বলছি। আচ্ছা, ভালোকে তো ভালো বলতেই হবে, তাই না? আপনি এত কিছু বুঝেন কিভাবে? মেয়েদের নিয়ে গবেষণা করেন নাকি? মেয়েদের আর একটা অভ্যাস কি জানেন? মেয়েরা একটু বেশি বোঝে। আমার কথাগুলো শুনে নাইমা একটু হাসলো। আমি আবার চায়েতে চুমুক দিলাম। খানিকক্ষণ পর নাইমা বলল, আচ্ছা, আপনি কি করেন? কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আর একটু চুপ করে থাকার পর চাটুকু সম্পূর্ণ না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়ে ফ্লাক্সের ঢাকনাটা আমার পাশে রেখে দিলাম। আমার এরকম আচরণে নাইমা হয়তো অবাক হয়েছে। সত্য কথা বলতে কি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, তখন আমি চুপ করে বসে থাকি। না হয় কথা পাশ কেটে অন্য কথায় চলে যাই।
আপনি কি করেন? এই বাক্যটার প্রতি আমার অ্যালার্জি আছে। মিমের সাথে আমার যখন সম্পর্ক সেই কলেজ লাইফ থেকে, কলেজে যখন পাশ করলাম ও ভার্সিটিতে ভর্তি হলো আর আমি ন্যাশনাল থেকে পড়তে থাকলাম, তবে আমাদের রিলেশনে কোনো ব্যাঘাত ঘটেনি। আমি তখন অনার্সের শেষ বর্ষের ফাইনাল দিয়েছি মাত্র। আর ওই সময়ই আমাদের রিলেশনের কথা মিমের বাবা জেনে যায়। সম্ভবত, হ্যাঁ, মিম তখন বাসায় ছিল। রাতে যখন ওর সাথে কথা বলেছিলাম তখন ওর বাবা সব শুনতে পায়। এরপর দিন সকালে মিম আমার সাথে দেখা করতে বলে। সাজু, একটা কথা বলবো? বলো। না মানে, মিম সবসময় যা বলবে তা আগেই বলে ফেলবে, কিন্তু ওর কথার মাঝে যখন অসহায়ত্বর গন্ধ শুনলাম তখন বুঝলাম কিছু একটা হয়েছে। এত নার্ভাসের কি আছে? তুমি রিল্যাক্সে বলো। ভালোই তো হয়েছে, এখন কাজীটাকে বিয়ে করিয়ে দিলেই তো হয়। হা হা হা। কথাটা বলে মিম কাঁদতে থাকলো। ওর কান্না দেখে আমি একটু হতাশ হলাম। নিজের মনের ভেতরেও একটু ভয় ঢুকে গেল। কি বলবো বুঝতেছি না। মনের ভেতর ভয় থাকা সত্ত্বেও ওকে বললাম, ধুর পাগলি, কিচ্ছু হবে না আমার, এত টেনশন করার কি আছে। আমি নার্ভাস হয়ে সন্ধ্যা নাগাদ মিমদের বাসায় গেলাম। সোফায় বসে আছি আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম। একটাবারও মিমকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর মিমের বাবা আমার সামনে আসলো। আমি দাঁড়িয়ে সালাম দিলাম। তারপর মিমের বাবা বসতে বসতে আমায় বলল, কি নাম তোমার? জি, সাজু। এটা আবার কেমন নাম? নামের আগে পেছনে কিছু নেই? ইয়ে মানে আছে। তো পুরো নামটা বলো। মোহাম্মদ জাহিদুল হক সাজু। সত্য কথা বলতে কি, আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছিলাম না। মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। এরপর মিম ওর বাবার পেছনে এসে দাঁড়ালো। মনে একটু সাহস পেলাম। মিম আমায় বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি কিছু না ভেবে সোফায় টুপ করে বসে পড়লাম। এরপর মিমের বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা কি করে? জি, বাবা নেই। এরপর খানিকক্ষণ পর আবার বলল, তুমি কি করো? জি, সবেমাত্র অনার্স ফাইনাল দিয়েছি। ও আচ্ছা, তাহলে এখন কিছুই করো না, তার মানে একজন বেকার। তুমি এখন আসতে পারো। কথাটা শুনে চুপ হয়ে মেয়ের দিকে তাকালাম। মনের ভেতর কেমন যেন একটা অনুভূতি জাগতে লাগলো। একবার ভাবলাম, বলি, আঙ্কেল, এখন না হয় কিছু করি না, কিন্তু একটা সময় তো আর বেকার হয়ে গায়ে সার্টিফিকেট লাগিয়ে ঘুরবো না যে আমি বেকার। কথাটা বলিনি আমি। মিমের বাবা আবার বলল, আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? আমি তারপরেও চুপ করে রইলাম। মিমের বাবার এইরকম কথা শুনে মিম বলল, বাবা, তুমি এরকম করছো কেন ওর সাথে? তুই চুপ থাক। আমি কি করব আর কি না করব আমাকে শেখাতে আসবি না। এই ছেলে, কি দেখছো তুমি? যে মেয়ে তার বাবার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়, সেই মেয়ে আজ আমার চোখের দিকে তাকিয়ে মুখের উপর কথা বলে। কেন জানো? তোমার কারণে। আর তুমি এখনো তামাশা দেখছো? হ্যাঁ? আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। যখন ওদের বাসা থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম মিম কান্নার গঙ্গানি দিয়ে ওর রুমে চলে যায়। দুনিয়া বড়ই অদ্ভুত। মানুষ যখন মরে যায় তখন তার নাম হয়ে যায় লাশ। কিন্তু আমি উপলব্ধি করলাম, একটা ছেলে যদি অনার্স বা মাস্টার্স পাশ করে 1 সেকেন্ড অতিক্রম পার করে ফেলে তখন তাকে বেকার বলা হয়। কেউ যদি ওই ছেলেটাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, কি করো তুমি, নিশ্চয়ই ছেলেটা উত্তর দিবে, সবেমাত্র পাশ করেছি। তার মানে দাঁড়ায় ছেলেটা এখন কিছু করে না, ছেলেটা এখন একজন বেকার। কিন্তু ছেলেটা কি আজীবন বেকার হয়ে থাকবে? বেকার শব্দটা শুধুমাত্র ছেলেদের জন্যই প্রযোজ্য। কি আশ্চর্য! চা ফেলে দিলেন কেন? চমৎকার হলে কি কেউ কিছু ফেলে দেয়? আমি নাইমার কথায় আবার বাস্তবে ফিরলাম। সেদিনের পর থেকে মিমের সাথে বহুবার দেখা করতে চেয়েছি, যোগাযোগ করতে চেয়েছি, পারিনি। একবার ভাবলাম পালিয়ে দুজন কোথাও চলে যাব। পরে আবার ভাবলাম আমার কারণে কেন মিম ওর বাবা মার কাছ থেকে আলাদা হবে। আরও চিন্তা আসতে লাগলো, ওর বাবা যদি আমাদের বাসায় চাপ সৃষ্টি করে তাহলে কি হবে। একবার তা বুঝতে পারলাম। তারপর আমি বাসার ছোট ছেলে মনে হতে লাগলো। একটা বড় পাথর বুকে চাপা পড়েছে। এর 2-3 মাস পরেই মিমের বিয়ে হয়ে যায়। মূলত আমার উপর জিদ করেই ওর বাবা এই কাজটি করে। আমি কিছুই করতে পারিনি। কী বা করার ছিল আমার? আমার চুপ থাকা দেখে নাইমা আবার বলল, এরকম কেন করলেন? আমি গিটারের তারে টুং করে একটু বাজিয়ে বললাম, কিছু মনে করবেন না, আপনার চা কিন্তু চমৎকার হয়েছে, কিন্তু একটা উড়ন্ত ছোট গুড়ি গুড়ি পোকা আছে না, ওটা চায় পড়েছে, তাই ফেলে দিয়েছি। যদিও আমি কথাটা মিথ্যে বলেছি। নাইমা আবার জিজ্ঞেস করলো, কই বললেন না তো, আপনি কি করেন? এটা জানে কি এতই জরুরি? ঘাস চিনেন? ঘাস, ঘোড়ার ঘাস কাটি। আপনি তো অনেক ফাজিল। বলেন, কি করেন? চাকরি করি একটা কোম্পানিতে।
আর কিছু জানতে চাইন না? অনেক রাত হয়েছে, গল্প করা হয়েছে, বাসায় চলে যান। এত রাতে মেয়েদের বাইরে থাকা মানায় না। এটা বলে আমি উঠে পড়লাম। আর নাইমা এখন বসে আছে। হ্যাঁ, আমি এখন একটা কোম্পানিতে চাকরি করি। আমি বেকার না, সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর রাতে আঁধারে মাঝে মাঝে নিজেকে তলিয়ে দেই। আমি হাঁটতে থাকলাম আর গাইতে থাকলাম। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।